ইতিহাসের সবচাইতে শক্তিশালী অস্ত্র সবসময় বন্দুক নয়, কখনো কখনো একটি ছবি, একটি প্রশ্ন অথবা একজন নীরব মানুষও ইতিহাসকে চ্যালেঞ্জ জানাতে পারে। 1989 সালের 5ই জুন চীনের রাজধানী বেইজিং। একটা দীর্ঘ ট্যাঙ্কের সারি ধীরে ধীরে এগিয়ে আসছে। হঠাৎ একজন সাধারণ মানুষ সামনে এসে দাঁড়ালেন। তার দুই হাতে বাজারের ব্যাগ, কোনো অস্ত্র নেই, কোনো স্লোগান নেই, কোনো নিরাপত্তা নেই, শুধু একজন মানুষ। আর তার সামনে একটা ভয়ঙ্কর রাষ্ট্রের পুরো সামরিক শক্তি। সারা বিশ্ব আজ তাকে ট্যাঙ্ক ম্যান নামে চেনে, কিন্তু প্রশ্ন হলো কেন তিনি ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছিলেন? কি এমন ঘটেছিল যে আজও চীনের মূল ভূখণ্ডে পুরো ঘটনাটা আলোচনার জন্য এত সংবেদনশীল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরতে হবে 1989-তে নয়, বরং আরও কয়েক দশক আগে, যেখানে জন্ম নিচ্ছিল একটা নতুন রাষ্ট্র, একটা নতুন রাজনৈতিক দর্শন এবং অবশ্যই একটা নতুন ক্ষমতার কাঠামো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীন ছিল গভীর রাজনৈতিক অস্থিরতার মধ্যে। একদিকে কুও মিং তাং সরকারের নেতৃত্বে চিয়াই কাং শেক, অন্যদিকে মাও সেতুংয়ের নেতৃত্বে চাইনিজ কমিউনিস্ট পার্টি। দীর্ঘ গৃহযুদ্ধের শেষে 1949 সালে 1 অক্টোবর বেইজিংয়ের তিয়ানআনমেন গেট থেকে মাও সেতুং ঘোষণা করেন যে গণপ্রজাতান্ত্রিক চীন প্রতিষ্ঠিত হলো। নতুন সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ ছিল। একদিকে যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি, ব্যাপক দারিদ্র্য, সামান্য শিল্পায়ন এবং নাগরিকদের কম গড় আয়ু, এবং অবশ্যই শতাব্দী প্রাচীন রাজনৈতিক অস্থিরতায় একটা ক্লান্ত সমাজ। তো চীনা কমিউনিস্ট পার্টি সেই সময় প্রতিশ্রুতি দিল একটি শক্তিশালী, স্বনির্ভর এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা হবে। আসলে 1989 সালের 15ই এপ্রিল চীনা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক হু ইয়াওপিংয়ের মৃত্যুর পরে তাকে কেন্দ্র করে বেইজিং বিশ্ববিদ্যালয়, সিংহুয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা তিয়ানআনমেন স্কোয়ারে জড়ো হতে শুরু করে। প্রথমে এটি মূলত ছিল একটা নীরব শোকসভা, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সমাবেশে যোগ দিতে থাকে হাজার হাজার মানুষ, এবং শুধু ছাত্র নয়, সাথে শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মচারীদের একটা অংশ আর অসংখ্য সাধারণ মানুষ। ছাত্রদের দাবি কী ছিল? দাবির বিষয় জানতে গেলে প্রথমে মনে রাখতে হবে যে তিয়ানআনমেন স্কোয়ারের সমস্ত আন্দোলনকারী কিন্তু একই রাজনৈতিক মতাদর্শের ছিলেন না। কেউ চেয়েছিলেন কমিউনিস্ট সরকারের সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা, কেউ চেয়েছিলেন কমিউনিস্ট সরকারের সংবাদ মাধ্যমের উপরে নিয়ন্ত্রণ শিথিলতা, আবার অনেকে চেয়েছিলেন যে গণপ্রজাতন্ত্রী চীনের কমিউনিস্ট সরকার সরাসরি ছাত্রদের সঙ্গে কিছু আলাপ আলোচনায় বসবেন, এবং আরও অনেক কিছু রাজনৈতিক সংস্কারের দাবি ছিল। তো এই বহুমাত্রিক দাবির কারণে ইতিহাসবিদরা তিয়ানআনমেন স্কোয়ারের আন্দোলনকে একটি একক মতাদর্শের আন্দোলন না হলে একটি বহুমুখী নাগরিক আন্দোলন হিসেবে বিশ্লেষণ করেন। সারা বিশ্বের নজর তখন বেইজিংয়ের উপরে। এটা মে মাসের মাঝামাঝিকালের সময়, এবং সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচভ তখন চীন সফরে। ফলে সারা বিশ্বের শত শত সাংবাদিক তখন বেইজিংয়ে উপস্থিত। আর এর ফলে তিয়ানআনমেন স্কোয়ারের প্রত্যেকটি দৃশ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সরাসরি প্রচারিত হতে থাকে। চীনের আভ্যন্তরীণ একটি ছাত্র আন্দোলন মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে আসে। বিভিন্ন ধরনের ঐতিহাসিক নথি থেকে যেটা জানা যায় যে চীনের শীর্ষ নেতৃত্বের মধ্যে পরিস্থিতির মোকাবেলা নিয়ে একমত ছিলেন না। কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ঝাও জিয়াং আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে ছিলেন। অন্যদিকে প্রধানমন্ত্রী লি পেং সহ নেতৃত্বের একটা বড় অংশ আন্দোলনকে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখেছিলেন, এবং চূড়ান্ত সিদ্ধান্তে সর্বোচ্চ নেতা দেং শিয়াওপিংয়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 20 মে এই সময়ের বেইজিংয়ের কিছু অংশে সামরিক আইন জারি করা হয়। প্রথম দিকে তো বহু নাগরিক রাস্তা আটকে সেনাবাহিনীর যাত্রাপথ আটকে দেন, এবং অনেকে সৈন্যদের সঙ্গে কথা বলেন, অনেকে ফুল দেন, কেউ খাবার দেন, এবং বেশিরভাগ মানুষ আশা করেছিলেন যে শেষ পর্যন্ত হয়তো আলোচনার পথ খুলে যাবে। কিন্তু ইতিহাস এগোচ্ছিল অন্য পথে। কারণ 3রা জুন সন্ধে রাত, অর্থাৎ পিএলএ তার বিভিন্ন ইউনিট সহ রাজধানীর দিকে অগ্রসর হতে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে উত্তেজনা বাড়তে থাকে, এবং বেইজিংয়ের ঢোকার বিভিন্ন সড়কে প্রবল সংঘর্ষের খবর আসতে থাকে। কিছু জায়গায় ব্যারিকেড তৈরি করা হয়, যানবাহনে আগুনও লাগানো হয়। এরপর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীর বিবরণ এবং পরবর্তী গবেষণা কেন্দ্রের থেকে এবং পরবর্তীকালের যে গবেষণাগুলো হয়েছে সেখান থেকে জানা যাচ্ছে যে সেনাবাহিনী
সেই দিন বেইজিং শহরে ঢোকা এবং বেরোনোর বিভিন্ন সংযোগস্থলে একাধিক পয়েন্ট তৈরি করে জনসাধারণের উপর গুলি চালায়। তবে কোন কোন এলাকায় ঠিক কি হয়েছিল বা কিভাবে গণহত্যা হয়েছিল সে বিষয়ে প্রত্যক্ষদর্শীদের মধ্যে কিছু মতবিরোধ আছে। একটা অ্যাপ্রক্সিমেট ট্যালি করলে দেখা যায় যে 4 জুন ভোরের দিকে তিয়ানানমেন স্কোয়ার পুরোপুরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে এবং বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে চীনের সোর্স থেকে জানা যায় যে চীনের তৎকালীন কমিউনিস্ট সরকার তিয়ানানমেন স্কোয়ারকে কেন্দ্র করে সারা বেইজিং শহরকে ঘিরে যে বিপুল গণহত্যা চালায় সেটা নির্দিষ্ট কোনো অংশে নয়, বরং শহরে ঢোকা এবং বেরোনোর মুখে। এবং এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার অনুমান, কূটনৈতিক নথি এবং স্বাধীন গবেষকদের মধ্যে বিভিন্ন রকম মতপার্থক্য আছে। এবার 5 জুন 1989 সেদিন বিশ্ব একটা নতুন ছবি দেখল। একটা অজ্ঞাত মানুষ, তার 2 হাতে বাজারের 2 ব্যাগ, তার সামনে এগিয়ে আসছে ট্যাঙ্কের সারি। তিনি সরে দাঁড়াচ্ছেন না, পথ পরিবর্তন করছেন না। ট্যাঙ্ক ঘুরে যাচ্ছে, লোকটি আবার ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে পড়ছে। এইভাবে কয়েক মিনিটের এই দৃশ্যটা সারা পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ সাহসী চরিত্রে পরিণত হয়। তাকে বলা হয় ট্যাঙ্কম্যান। কিন্তু এর পরে তার সঙ্গে কি হয়েছিল বা তার পরিচয় কি, পরিণতি কি, এ বিষয়ে কিছু জানা যায় না। পুরো ঘটনার পরে বহু আন্দোলনকারী গ্রেপ্তার হন, বহু আন্দোলনকারীকে কারাদণ্ড দেওয়া হয় এবং তার চাইতে বড় অংশের চাইনিজ সাধারণ মানুষরা তারা সম্পূর্ণভাবে সারা জীবনের জন্যে নিখোঁজ হয়ে যান। ঝাও জিয়াংকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং জীবনের শেষ পর্যন্ত তিনি জনজীবনে আর কোনোদিন ফিরতে পারেননি। পরবর্তীকালে তিয়ানানমেন স্কোয়ার সম্বন্ধে বহু তথ্য, ছবি এবং আলোচনার উপরে সারা চীনে সামগ্রিকভাবে সেন্সরশিপ আরোপ করা হয়। কারণ চীন সরকারের বক্তব্য ছিল খুব স্পষ্ট, রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য পদক্ষেপ প্রয়োজনীয় ছিল। এখন সারা বিশ্বের প্রতিক্রিয়া কেমন ছিল? ঘটনার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় দেশ সহ বহু রাষ্ট্র উদ্বেগ এবং সমালোচনা করেন। অনেক দেশ অস্ত্র বিক্রির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেন। মানবাধিকার সংস্থাগুলো স্বাধীন তদন্ত এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু আখেরে কোনো কিছুই চীনের কমিউনিস্ট সরকার বা সেই সমাজতান্ত্রিক চরিত্রের আড়ালে যে ভয়ঙ্কর নিষ্ঠুর দমনপীড়ন নীতি, নাগরিকদের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করা, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, এমনকি ন্যূনতম নাগরিক অধিকার থেকে বঞ্চিত করার যে প্রবণতা, সেটা থেকে চীন সরকারকে সরাতে পারেনি এবং চীন আজও সেই একই পথে চলেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই রকম একটি দেশ সারা পৃথিবীকে সমাজতন্ত্র বা কমিউনিজমের মুখোশ পরে গণতন্ত্র, বাকস্বাধীনতা, মুক্ত চিন্তার পরামর্শ দেয়।